This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একে আমরা বলতেই পারি যে আবারও মুখ পুরলো রাজ্যের। কেন বলছি এই কথা? তার কারণ আবারও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন বিচারপতি। রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না, কোর্ট জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান, না হলে নির্দেশ কার্যকর করুন। আপনারা কোর্টের অর্ডার না মানলে কোর্ট আপনাদের সমস্যা দেখবে না। একটি লোন রিকভারি মামলায় মন্তব্য করেছেন বিচারপতি। রানীগঞ্জ থানার পুলিশকে তুলোধনা করেছেন। কেন অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না, কে সেই প্রভাবশালী, ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার ইত্যাদি বিষয় সামনে আসে। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে আরো বেশ কিছু ডিটেইলিং রয়েছে। শ্রাবন্তী, কোন পরিস্থিতিতে এহেন নির্দেশ বা এ মন্তব্য করতে হলো বিচারপতিকে? তা আমরা তো বলতেই পারি যে অনেকটাই মুখ পুরলো রাজ্যের। কি বলবে? দেখো, 2023 সালে এই ঘটনাটি ঘটেছিল, যেখানে ব্যাংকের লোন নিয়েছিলেন এক ব্যক্তি এবং তারপর জেসিবি কেনা হয়। কিন্তু সেই জেসিবির টাকা না মেটানোয় জেসিবি বাজেয়াপ্ত করতে ব্যাংক গিয়ে দেখে আদতে কোনো জেসিবি নেই সেখানে। এরপরই হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে ব্যাংকের নির্দিষ্টভাবে অভিযোগ ছিল যে রানীগঞ্জ থানার পুলিশে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। হাইকোর্ট নির্দেশ দেয় পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু তা এতদিন পরেও সেই পদক্ষেপের কিছু হয়নি। তা দেখেই আজকে বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তার বক্তব্য যে শুধুমাত্র একটি মামলা নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশ কোথাও গিয়ে রাজ্য সরকার, এক্ষেত্রে পুলিশের কথা বলা হচ্ছে যে তারা মানতে চাইছেন না। যদি রাজ্য সরকারের পুলিশ না পারেন, তাহলে এজেন্সি অর্থাৎ সিবিআই কে এই তদন্তের ভার দিয়ে দেবো, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন একদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ, দিনের পর দিন এহেন রিল্যাক্টেন্স, অনীহা কোন পরিপ্রেক্ষিতে দেখানো যাচ্ছে বা দেখাচ্ছে তারা, সেই পরিপ্রেক্ষিতটার কিছু খোলসা? দেখো, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে নিউ টাউন থানার ওসিকে, আইসিকে অত্যন্ত ভাবেই তিরস্কার করেছিলেন। শ্রাবন্তী, তুমি আমার সঙ্গে একটু থাকো, শ্রাবন্তী একটু ওয়েটিং এ থাকো। আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। শামীম ভাই, আপনাদের কি মনে হয় যে এই মুহূর্তে হাইকোর্টের তরফ থেকে, বিচারপতির তরফ থেকে এহেন মন্তব্য রাজ্য সরকারের উদ্দেশ্যে আসতে হচ্ছে কেন? কোথায় রিল্যাক্টেন্স, কেন অনীহা, কেন গাসোয়া হয়ে যাচ্ছে বিষয়টা? আপনি কি মনে করেন? দেখুন, এটা একটা প্রশাসনিকতার নিদর্শন। আমাদের দেশের যে সাংবিধানিক গণতন্ত্র চলে, সেই সাংবিধানিক গণতন্ত্রে একটি সরকার তারা প্রশাসন চালান। সেই প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যদি কারো কেউ এগ্রিভ হয়, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। যে আদালত তখন নির্দেশ দেয়, সেই নির্দেশগুলো পালন করাটাই স্বাভাবিক। এখন সেই নির্দেশ যদি পালন না করে, সেই জন্য একটা নির্দিষ্ট আইন রয়েছে, সেটা হচ্ছে কন্টেম্পট অ্যাক্ট। সেই কন্টেম্পট অ্যাক্টের পরিপ্রেক্ষিতে আদালত নির্দিষ্টভাবে যে অফিসার বা যে অফিসিয়ালসরা সেই নির্দেশটিকে পালন করবেন না, তাদের জেলে ঢোকানোর প্রভিশন রয়েছে। চাইলে জেলে ঢোকাতে পারেন এবং আদালত টাইম টু টাইম সেই নির্দেশ দেন, কন্টেম্পট রুল ইস্যু করেন এবং সেই ক্ষেত্রে আদালতের সেই ক্ষমতা রয়েছে। আর বিশেষ করে সাংবিধানিক আদালতে সেই ক্ষমতা তো অবশ্যই রয়েছে এবং আমাদের সাংবিধানিক আদালতে দুটো ক্ষমতা এনজয় করেন। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্টে যেমন ক্ষমতা এনজয় করেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাংবিধানিক ক্ষমতাও রয়েছে একটি সাংবিধানিক আদালতের। ফলে এই সাংবিধানিক আদালতকে না মানা বা সাংবিধানিক আদালতের যে নির্দেশ, সেটার প্রতি অনীহা দেখানো প্রশাসনহীনতার লক্ষণ বলে আমি মনে করি এবং এটি গণতন্ত্র। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, ফিরদৌস শামীমের সাথে এইমাত্র কথা বলছিলাম আপনার সাথে ফোনে যোগাযোগ করার আগে। তিনি একটা টার্ম ব্যবহার করলেন যে প্রশাসনহীনতা। ফলে আজকে বিচারপতিকে এহেন এক প্রকার হুঁশিয়ারি দিতে হচ্ছে কেন? শুনুন, হাইকোর্টে অনেকদিন আগে বলেছিলেন যেখানে আইনের শাসন নেই, হাইকোর্ট কতটা অসহায় অবস্থায় থাকলে, আদালত কতটা চাপের মুখে থাকলে এই কথা বলেন যেখানে আইনের শাসন নেই। আইনের সর্বোচ্চ চেয়ারে বসে একজন আইনের বিচারপতি, যিনি মানুষকে দণ্ডমুণ্ডের নির্দেশ দেন, তিনি যখন বলেন যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, না, তিনি কিন্তু হুঁশিয়ারিও দিচ্ছেন। আমি আপনাকে একটু সংশোধন করব। তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলছেন যে রাজ্য যদি না মানে, তাহলে আইন জানে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে তাকে দিয়ে করিয়ে নিতে হয়। না, এরকম দু চারটে নমুনাও দেখাতে হবে
এরকম 2-5টা নমুনা দেখালে যে হাইকোর্ট কিরম ভাবে কান ধরে টেনে এনে ইডির করে টেনে এনে কাজটা করিয়ে দেখিয়ে দিতে পারে, তবে বাকিরা ভয় পাবে। আমরা যেমন অভয়ার হত্যাকারীর ফাঁসি চাইছি সবাই দলমত নির্বিশেষে, কেন? যাতে আর নতুন অভয়ার সৃষ্টি না হয়। সেরকম হাইকোর্টকেও মাথায় রাখতে হবে যে এরম হুঁশিয়ারির পর হুঁশিয়ারি দিয়ে গেলেও শুধু হবে না, কখনো কোথাও একটা দুটোকে কান ধরে টেনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া যায়, জেলে না ভরে দেওয়া যায়, যেটা তামিম সাহেব বলছিলেন, যদি চাইলে জেলে ভরে দিতে পারে, এরম 2-1টাকে জেলে ভরে দিলে ওই থানার সজলবাবু ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য, ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনি কিভাবে দেখছেন বিচারপতির তরফ থেকে সরাসরি হুঁশিয়ারি, এই প্রশ্নগুলো, এবং তিনি বলে দিচ্ছেন যে যদি রাজ্য না মানে তাহলে কোর্ট জানে কিভাবে করিয়ে নিতে হয়, কিভাবে দেখছেন, কি ব্যাখ্যা আপনার? পশ্চিমবাংলায় বাস্তবে সরকারের কাজ হচ্ছে মানুষের পক্ষে নয়, বিরুদ্ধে। এক সময় যা রিলিফ পাওয়ার ব্যবস্থা, সেটা মানুষকে কোর্টের কাছেই দ্বারস্থ হতে হচ্ছে। ইনফ্যাক্ট মানুষের পক্ষে সরকার পরিচালনার যে কাজ সরকারের করা উচিত, সেটা সরকার ফেল করছে বলে কোর্টকে করতে হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্য একটা সরকারের পক্ষে এবং অপদার্থতা একটা সরকারের পক্ষে আর হতে পারে না। আপনি যে কোনো কেসেই দেখুন না কেন, পরীক্ষা, পড়াশুনো, চাকরি, দুর্নীতি, যে কোনো ব্যাপারে, লোন রিকভারি, সেটাও পর্যন্ত রাজ্য সরকারের অপদার্থতা কোর্টকে বলতে হলো কি করে সিদ্ধান্ত কার্যকরী করাতে হয় তা আমরা জানি। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ।